আজকে অবস্থার পরিবর্তন অধ্যায়ের শেষ অংশ। প্রথমে আলোচনা হচ্ছে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্প সম্পর্কে। সম্পৃক্ত বা অসম্পৃক্ত বাষ্প বলতে বোঝাচ্ছে একটি নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের কোনো যদি আবদ্ধ পাত্র হয়, যেমন ধরে নিচ্ছে এই পাত্রটায়, এই পাত্রটার মধ্যে কিছুটা পরিমাণ তরল রাখা আছে। এখন কোনোভাবে যদি তাপ দিই তাহলে এটা বাষ্পে পরিণত হতে শুরু করবে। এবং এখানে যে বাষ্পগুলো তৈরি হবে, এই নির্দিষ্ট আয়তনের মধ্যে সর্বোচ্চ যে পরিমাণ বাষ্প থাকতে পারে সেই পরিমাণ বাষ্প যদি থাকে তাহলে সেই বাষ্পকে বলা হয় সম্পৃক্ত বাষ্প। সর্বোচ্চ বাষ্প যদি থাকে তাহলে তাকে বলা হচ্ছে সম্পৃক্ত বাষ্প। আর সর্বোচ্চ বাষ্পের যে কম যদি বাষ্প থাকে তাহলে তাকে বলা হচ্ছে অসম্পৃক্ত বাষ্প। এবং এই সম্পৃক্ত বাষ্প যে পরিমাণ চাপটা তরলের উপর দিবে তাকে বলা হবে সম্পৃক্ত বাষ্প চাপ। এবং এই অসম্পৃক্ত বাষ্প অর্থাৎ সর্বোচ্চ বাষ্প যতটা থাকা দরকার তার তুলনায় কম পরিমাণ বাষ্প ওই তরলটার উপরে যে চাপ প্রয়োগটা করবে তাকে বলা হবে অসম্পৃক্ত বাষ্প। এবারে স্থির উষ্ণতায় বাষ্পের আয়তন পরিবর্তন। অসম্পৃক্ত বাষ্প সবসময় স্থির উষ্ণতায় বয়েলের সূত্রকে মেনে চলে। অসম্পৃক্ত বাষ্প বলতে কি, এর মধ্যে যতটা সর্বোচ্চ বাষ্প থাকতে পারে তার তুলনায় কম, সেটা কিন্তু সবসময় স্থির উষ্ণতায় বয়েলের সূত্রকে মেনে চলে। বয়েলের সূত্র মেনে চলে বলতে কি, যে যদি আমরা আয়তনটাকে কমাই তাহলে চাপটা হচ্ছে বাড়বে, অর্থাৎ স্থির উষ্ণতায় এটা বয়েলের সূত্র মেনে চলে। কিন্তু সম্পৃক্ত বাষ্প বয়েলের সূত্র কিন্তু মেনে চলে না। সেটার ক্ষেত্রে দেখো লেখচিত্রটা কেমন হয়। এদিকটায় যদি আমি আয়তন দিই আর এখানটায় এদিকে যদি পি বা চাপকে দিই, তাহলে প্রথম এই অংশটা ধরে নাও যেটা অসম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে হলো। এখন অসম্পৃক্ত বাষ্প আয়তন যদি আমি কমাতে থাকি, এই আয়তনটা যদি আমি কমাতে থাকি, এটা ধরে নাও অসম্পৃক্ত বাষ্প, তাহলে এটা যদি আয়তন কমাই তাহলে আস্তে আস্তে সেটা সম্পৃক্ত হয়ে যাবে। ধরে নিচ্ছি আমি এই পজিশনে এসে সম্পৃক্ত হলো। যখন সম্পৃক্ত হচ্ছে, সম্পৃক্ত হয়ে যাওয়ার পরে আয়তন যদি কমায় তাহলে কিন্তু চাপ সাধারণত বয়েলের সূত্র অনুসারে বেড়ে যাওয়ার কথা, কিন্তু এখানে বাড়ে না, চাপের পরিমাণ কিন্তু একই থাকে। এরপরেও যদি আয়তনের মান আরো কমাতে থাকি তখন সেক্ষেত্রে এবার এই অংশগুলোকে যদি আমরা বিভিন্ন নাম দিয়ে দিই, তাহলে এটা হচ্ছে এ বি সি ডি। তাহলে এই সিডি অংশটা নির্দেশ করছে, এই অংশটা হচ্ছে অসম্পৃক্ত, বাষ্প, এই জায়গাটা হচ্ছে সম্পৃক্ত। এবার এখানে সম্পৃক্ত বাষ্পের এই পজিশনে চাপের মান, আয়তনের মান কমলেও চাপের মান কমছে না, কারণ হচ্ছে এই অংশে বাষ্প ক্রমশ আস্তে আস্তে যখনই আয়তনটা কমছে তখনই তরলে পরিণত হতে শুরু করছে, ফলে চাপ কিন্তু একই মানে স্থির থাকছে। তাহলে এই যে অংশটা বিসি অংশটা, এক্ষেত্রে দেখো আয়তনের মান আমরা কমালেও চাপের মান কখনো কমছে না, চাপটা একই থাকছে, অর্থাৎ এক্ষেত্রে বয়েলের সূত্রটা মেনে চলছে না। এর দ্বারা প্রমাণ হচ্ছে যে এক্ষেত্রে বয়েলের সূত্র যদি মেনে না চলে তাহলে সম্পৃক্ত বাষ্প বয়েলের সূত্র মেনে চলে না, অসম্পৃক্ত বাষ্প বয়েলের সূত্র মেনে চলে। সম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে এক্ষেত্রে যে বাষ্প চাপটা আয়তন কমার সঙ্গে সঙ্গে বেড়ে যাওয়ার কথা কিন্তু বাড়ছে না। এর কারণটা হলো যে চাপ এক্ষেত্রে তরলটা ধীরে ধীরে, বাষ্পটা ধীরে ধীরে তরলে পরিণত হতে শুরু করছে, অর্থাৎ বাষ্পের পরিমাণটা যত আয়তন কমছে, ধরো ম্যাক্সিমাম কথার কথা বলি, 2 লিটার আয়তনের মধ্যে ম্যাক্সিমাম বাষ্প থাকতে পারে, ধরো আমি তরলটা বাদ দিয়ে বলছি 1.5 লিটার। এখন যখনই আমি এটা 1.9 লিটার করছি তাহলে ম্যাক্সিমাম থাকতে পারে ধরে নিচ্ছি 1.4 লিটার। সুতরাং এই 0.1 লিটার বাষ্পটা কিন্তু তরলে পরিণত হয়ে যাচ্ছে। এভাবে যত আয়তন কমছে এই সম্পৃক্ত বাষ্পের পরিমাণটাও কমবে, অর্থাৎ যেহেতু কারণ তরল বাষ্পটা তরলে পরিণত হয়ে যাচ্ছে, ফলে বাষ্পের চাপ কিন্তু কখনো বাড়ছে না। এবার যে স্থির আয়তনে বাষ্পের উষ্ণতা পরিবর্তন, অর্থাৎ অসম্পৃক্ত বাষ্প এবং সম্পৃক্ত বাষ্প দুটোর ক্ষেত্রেই যদি আমরা
অসম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে যদি উষ্ণতা বাড়ায়, আয়তন স্থির রেখে যদি উষ্ণতা বাড়ায় তাহলে চাপ বাড়বে। এটা কিরকম হবে? অসম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে চাপ আর এদিকে হচ্ছে উষ্ণতা। যেমন আমরা জানি এটা গ্যাসের চাপের সূত্রের অনুযায়ী চলবে, অর্থাৎ উষ্ণতা যত বাড়াবো আমি চাপ তো বাড়বে। কিন্তু সম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে উষ্ণতা যদি বাড়াই তাহলে চাপ বাড়বে, কিন্তু সেটা সরলরৈখিকভাবে নয়, অর্থাৎ এর থেকে দ্রুত হারে চাপের পরিমাণটা বাড়বে। এ হচ্ছে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্প। এরপরে আসছি আমরা সংকট উষ্ণতা। সংকট উষ্ণতা কি সেটা জানবো। তো আমরা জানি, দেখো সংকট উষ্ণতাটা বুঝতে গেলে ধরে নাও কোনো একটা গ্যাস, এই পরিমাণ গ্যাস আছে এই আয়তনের, এখন যদি তুমি একে তাপ দাও তাহলে গ্যাসটা প্রসারিত হবে, কিছুটা বাড়বে। এখন তুমি আবার যদি চাপ প্রয়োগ করে আবার গ্যাসটাকে পুনরায় আগের অবস্থায় নিয়ে আসতে পারবে, অর্থাৎ গ্যাসকে চাপ দিলে, অতিরিক্ত চাপ দিলে গ্যাসটা তরলে পরিণত হয়। তাহলে প্রথমে আমি একটু তাপমাত্রা বাড়ালাম, এরপরে মানে কি তরলটা গ্যাসে পরিণত হলো, মানে গ্যাস বা বাষ্পে পরিণত হলো, ফলে সেক্ষেত্রে আমি চাপ দিলাম, দিয়ে আবার তাকে তরলে পরিণত করলাম। এইভাবে তাপমাত্রা বাড়াতে থাকলে এমন একটা তাপমাত্রা হয় যে তাপমাত্রা পর্যন্ত, ধরো সর্বোচ্চ কত তাপমাত্রা পর্যন্ত এরকম করা যায়, সেই তাপমাত্রাটাকে বলা হচ্ছে সংকট উষ্ণতা। ধরো এই ম্যাক্সিমাম তাপমাত্রা পর্যন্ত যদি উষ্ণতা আমরা বাড়াই, তারপরেও চাপ দিলে সেটাকে তরলে পরিণত করা যায়, ওই গ্যাসটাকে বা বাষ্পকে। কিন্তু এই তাপমাত্রাকে ক্রস যদি করে যায়, গ্রেটার দ্যান টিসি যদি হয়, অর্থাৎ তাপমাত্রা যদি এই তাপমাত্রার বেশি হয়, তখন তুমি যতই চাপ প্রয়োগ করো না কেন তাকে আর কোনোভাবেই তরলে পরিণত করা সম্ভব হয় না। তাহলে সংকট উষ্ণতা কি? যে নির্দিষ্ট উষ্ণতার উপরে, এমন একটা সর্বোচ্চ উষ্ণতা যে উষ্ণতার উপরে কোনো গ্যাসকে শুধুমাত্র চাপ প্রয়োগ করে আর তরলে পরিণত করা যায় না, তাকে বলা হচ্ছে সংকট উষ্ণতা বা ক্রান্তিক উষ্ণতা। অর্থাৎ সংকট উষ্ণতা পর্যন্ত কোনো গ্যাসকে যদি তুমি চাপ দাও, চাপ দিয়ে তুমি তাকে তরলে পরিণত করতে পারবা, কিন্তু এর উপরে চলে গেলে তখন আর পারবা না। এবার গ্যাস এবং বাষ্প, গ্যাস এবং বাষ্পের মধ্যে এই সংকট উষ্ণতারই পার্থক্য আছে। যখন কোনো গ্যাসীয় পদার্থের উষ্ণতা যদি সংকট উষ্ণতার চেয়ে কম হয়, এর চেয়ে কম, তাহলে সাধারণত তাকে চাপ প্রয়োগ করে তুমি তরলে পরিণত করতে পারবো। তাহলে সেক্ষেত্রে ওই গ্যাসীয় পদার্থকে বলা হবে বাষ্প। আর গ্যাস কখন বলবো? যে যদি তাপমাত্রাটার মান গ্যাসীয় পদার্থের এর চেয়ে বেশি হয়, তাহলে তুমি সেক্ষেত্রে চাপ প্রয়োগ করে আর ওই তরলে পরিণত করতে পারবে না, তখন তাকে বলা হয় গ্যাস। তাহলে বাষ্প এবং গ্যাসের মধ্যে সামান্য একটু পার্থক্য আছে। বাষ্পকে তরলে পরিণত করা যায়, কিন্তু গ্যাসকে তরলে পরিণত করা যায় না শুধুমাত্র চাপ প্রয়োগ করে। সেক্ষেত্রে অন্য আরো বিভিন্ন প্রসেস আছে সেক্ষেত্রে তরলে পরিণত করার। স্ফুটনের সংজ্ঞা: নির্দিষ্ট চাপে যে উষ্ণতাতে কোনো তরল তার সমগ্র অংশ থেকে বাষ্পে পরিণত হতে শুরু করে তাকে বলা হচ্ছে স্ফুটন। আচ্ছা, বাষ্পায়ন স্ফুটনের মধ্যে পার্থক্য আমরা জানি। বাষ্পায়ন কি হয়? যে কোনো উষ্ণতাতে বা চাপে সাধারণত ধীরে 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 কোনো তরল বাষ্পে পরিণত হলে তাকে বলা হচ্ছে বাষ্পায়ন। যেমন কোনো পুকুরের জল ধীরে ধীরে শুকিয়ে যাওয়া ইত্যাদি। কিন্তু স্ফুটনকে আমরা যখন জল গরম করি তখন সমগ্র জলটাই কিন্তু গরম হয়, অর্থাৎ সমগ্র জলের তাপমাত্রা কিন্তু একই থাকে, এটা ফিক্সড তাপমাত্রা, যেটা 100 ডিগ্রি সেলসিয়াসে যেমন জল ফুটে বাষ্প হয়, সমগ্র অংশ থেকে বাষ্পে পরিণত হলে তখন তাকে বলা হবে স্ফুটন। এরপর হচ্ছে বাষ্পীভবনের লিনতাপ। একক ভরের কোনো তরল পদার্থকে তার উষ্ণতা পরিবর্তন না ঘটিয়ে, অর্থাৎ স্ফুটনাঙ্কের উষ্ণতায় স্থির রেখে সম্পূর্ণ বাষ্পে পরিণত করতে যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয় তাকে বলা হয় বাষ্পীভবনের লিনতাপ। সে ঘনীভবন বা গলনের লিনতাপ এবং বাষ্পীভবনের লিনতাপ খানিকটা একই জিনিস। এক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন 0, সুতরাং পদার্থের ভর এবং হচ্ছে লিনতাপ। এবং সিজিএস পদ্ধতিতে জলের বাষ্পীভবনের লিনতাপ এর মান হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম, অর্থাৎ 1 গ্রাম জলকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম জলকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বাষ্পে পরিণত করতে 537 ক্যালোরি তাপ লাগে। যদি 2 গ্রাম হয় তাহলে 537 গুণিত 2, এত তাপ লাগবে। যেটা হচ্ছে বাষ্পীভবনের লিনতাপ। এবার হচ্ছে স্ফুটনাঙ্কের ওপর চাপের প্রভাব।
স্ফুটনাঙ্ক অর্থাৎ কোন কোন যে উষ্ণতায় কোনো তরল সমগ্র অংশ থেকে ফুটে বাষ্পে পরিণত হবে সে উষ্ণতাকে বলা হচ্ছে স্ফুটনাঙ্ক। তো চাপ কমালে সাধারণত স্ফুটনাঙ্ক কমে, প্রথম পয়েন্ট। চাপ কমালে স্ফুটনাঙ্ক কমে, এবং 2 নম্বর হচ্ছে চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক বাড়ে। এবার হচ্ছে স্ফুটনাঙ্কের উপর উচ্চতার প্রভাব। যত উপরে যাওয়া যায় স্ফুটনাঙ্কের কি পরিবর্তন হয়? সাধারণত বায়ুর চাপ ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি। যত উপরে যাওয়া যায় উচ্চতার সাথে সাথে বায়ুর যে চাপ সেটা সাধারণত কমে যায়। তাহলে চাপ যখন কমে, আমরা দেখলাম চাপ কমলে স্ফুটনাঙ্ক কমে যায়। অর্থাৎ যে জল আমরা ভূপৃষ্ঠে বা সমুদ্রপৃষ্ঠে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফুটছে, সেটা দেখা যায় যে দার্জিলিংয়ে বা এভারেস্টের চূড়ায় যদি যাওয়া যায় তাহলে দেখা যায় যেহেতু চাপ কমে যাচ্ছে ফলে স্ফুটনাঙ্ক কমে যায়। ফলে স্ফুটনাঙ্ক যেহেতু কমে তাই সেটা 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই ফুটতে শুরু করে। অর্থাৎ চাপ কমলে স্ফুটনাঙ্ক কমে যায়। এবার এটার সাহায্যে কি করা যায়? স্ফুটনাঙ্কের সাহায্যে কোনো জায়গার উচ্চতা নির্ণয় করা যায়। এটা আমরা দেখব কিভাবে উচ্চতাটা নির্ণয় করা যাবে। আচ্ছা, তাহলে প্রথমে ধরে নিচ্ছি যে এটা হচ্ছে কোনো পাহাড়ের পাদদেশ, আর এটা হচ্ছে উঁচু জায়গা যেখানে আমরা মাপবো চাপ, উচ্চতা নির্ণয় করব কতটা উঁচুতে আছে। তো ধরে নিচ্ছি এই জায়গায় চাপ হচ্ছে পিএ, বায়ুর চাপ, এই জায়গায় বায়ুচাপ পিবি। এখানে কোনো তরলের স্ফুটনাঙ্ক হচ্ছে টিএ, এখানে তরলের স্ফুটনাঙ্ক হচ্ছে টিবি। স্বাভাবিকভাবে এক্ষেত্রে চাপ বেশি হবে, অর্থাৎ পি এর মান পিবি এর থেকে বেশি হবে। স্বাভাবিকভাবেই স্ফুটনাঙ্কও উপরে গেলে কমে যায়, আমরা জানি। তাহলে এখানকার স্ফুটনাঙ্ক বেশি হবে, এখানকার স্ফুটনাঙ্ক কম হবে। এখন দেখা যাচ্ছে যে 2.7 সেন্টিমিটার এইচজি যদি চাপ কমে তাহলে তাপমাত্রা কমে 1 ডিগ্রি সেলসিয়াস। এবার আমি ধরে নিয়েছি যে এখান থেকে এখানে যে চাপটা কমছে সেটা এইচ সেমি এইচজি চাপ কমছে। তাহলে 1 সেমি এইচজি চাপ কমলে তাপমাত্রা কমবে 1/2.7 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এইচ সেমি এইচজি চাপ কমলে তাপমাত্রা কমবে h/2.7 ডিগ্রি সেলসিয়াস। এই পরিমাণ তাপমাত্রা কমে যাবে। তাহলে যে তাপমাত্রাটা কমবে টিএ মাইনাস টিবি সমান হবে h/2.7। অতএব এইচ সমান এখান থেকে আসছে 2.7, এখানে গুণ হয়ে গেল টিএ মাইনাস টিবি। তাহলে যে পরিমাণ পারদস্তম্ভের চাপ কমছে, আমরা যেটা ব্যারোমিটারের সাহায্যে মাপছি দেখলাম, সেরকমই তার মানে কি বায়ুস্তম্ভের যে চাপ, 8 সেন্টিমিটার বায়ুস্তম্ভের চাপ, তাহলে 8 সেন্টিমিটার বায়ুস্তম্ভের চাপ সমান হবে এই 8 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপ। তাহলে 8 সেন্টিমিটার বায়ুস্তম্ভের চাপের জন্য আমরা যেটা নির্ণয় করবো এইচ রো জি সমান এইচ ইন্টু পারদের ঘনত্ব আমরা জানি 13.6 ইন্টু জি, জি কেটে দিলাম। অতএব এইচ সমান 13.6 ইন্টু এইচ বাই রো। এখানে এই রোটা হচ্ছে বায়ুর ঘনত্ব। তাহলে এইচ এর মানটা আমরা যদি এখান থেকে বসাই তাহলে 13.6 ইন্টু 2.7 টিএ মাইনাস টিবি বাই রো, এই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এটা যেটা আসবে সেটা আসবে সেন্টিমিটারে। তাহলে হচ্ছে আমাদের ফর্মুলা, যার সাহায্যে আমরা উচ্চতা মাপতে পারি শুধুমাত্র স্ফুটনাঙ্ক জানা থাকলে এবং বায়ুর ঘনত্ব আমাদের জানা থাকলে। এবার হচ্ছে স্ফুটনাঙ্কের উপর কি কি বিষয় নির্ভর করে? প্রথমত তরলের প্রকৃতি। তরলের প্রকৃতির উপর নির্ভর করে তরলের স্ফুটনাঙ্ক। যেমন যে তরল যত বেশি উদ্বায়ী হবে, অর্থাৎ উদ্বায়ী মানে কি তাড়াতাড়ি উবে যায়, তাদের জন্য স্ফুটনাঙ্ক সাধারণত কম হয় তাদের। 2 নম্বর হচ্ছে তরলের যে তরলটার স্ফুটনাঙ্ক নির্ণয় করছে তার উপরের চাপ। তরলের উপরে যদি চাপ বাড়ে তাহলে সাধারণত স্ফুটনাঙ্ক বাড়ে, এবং যদি চাপ কমে তাহলে স্ফুটনাঙ্ক কমে যায়। এই যে তরলের উপরে চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক বাড়ে,
এটার উপর নির্ভর করে আমরা জানি প্রেসার কুকার তৈরি করা হয়। প্রেসার কুকারের মধ্যে কি হয় যে বাষ্প চাপটাকে ধরে রাখা হয়। বাষ্প চাপটা যেহেতু চাপ দেয়, সুতরাং চাপ পড়ে, ফলে স্ফুটনাঙ্ক বেড়ে যায়। স্ফুটনাঙ্ক বেড়ে যায় মানে কি, কথার কথা, যে জিনিসটা আমার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফোটার কথা, সেটা 120 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ফোটে, ফলে খাবারটা ভালো মতো সিদ্ধ হয়। আর হচ্ছে তরলে অপদ্রব্যের উপস্থিতি। অপদ্রব্যের উপর নির্ভর করে যে স্ফুটনাঙ্ক কেমন হবে তা। যেমন সাধারণত জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু যদি আমি লবণ মিশিয়ে দিই ওর মধ্যে, তাহলে সাধারণত প্রায় 9 ডিগ্রি সেলসিয়াস স্ফুটনাঙ্ক বেড়ে যায়, মানে 109 ডিগ্রি সেলসিয়াসের জলটা তখন ফোটে। তো এই হচ্ছে স্ফুটনাঙ্কের উপর বিভিন্ন বিষয়। আর একটা বিষয় আছে যেটা হচ্ছে ত্রিদশা বিন্দু বলা হয়। যে চাপ এবং তাপমাত্রায় কোনো পদার্থের কঠিন, তরল এবং গ্যাসীয় দশা, তিনটে দশায় সাম্যাবস্থায় অবস্থান করে, তাকে বলা হচ্ছে ত্রিদশা বিন্দু। একটা গ্রাফের মাধ্যমে এটা দেখানো হয়েছে বইয়ে, এবং সেটা সাধারণত জলের ক্ষেত্রে প্রথমটা দেখানো হয়েছে। একদিকে নেওয়া হয়েছে তাপমাত্রাকে ডিগ্রি সেলসিয়াসে, আর একদিকে নেওয়া হয়েছে চাপকে। সাধারণত দেখো, এই অংশটা হচ্ছে তরল, এই অংশটা হচ্ছে গ্যাস, আর এই অংশটা হচ্ছে কঠিন। এই বিন্দুটাকে বলা হচ্ছে ত্রিদশা বিন্দু। নাম যদি দিই ও এ বি সি, তাহলে এক্ষেত্রে দেখো তিনটে দশায়, যেমন গ্যাসীয় দশার ক্ষেত্রে যদি আমরা আসি, তাপমাত্রা বাড়ালে চাপ বাড়বে, স্বাভাবিক জানি। তরল দশার ক্ষেত্রেও তাই, তাপমাত্রা বাড়ালে চাপ বাড়ছে। কঠিন দশার ক্ষেত্রে তাপমাত্রা কমালে চাপ বাড়ছে। কঠিনের উপরে, কঠিনের ক্ষেত্রে তো এটা নির্ভর করে না। তাহলে এই যে তিনটে দশা যে বিন্দুতে এসে মিলিত হচ্ছে, এগুলো যদি বিভিন্ন, যদি জলের ক্ষেত্রে, জলের যে তিনটে দশা হয়, বরফ, জল এবং বাষ্প, তিনটের নিয়েই যদি আমরা লেখচিত্রটা অঙ্কন করি, তাহলে দেখবো তিনটে লেখচিত্রই একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে, যে বিন্দুটার নাম দিচ্ছি ও। এই বিন্দুটাকে বলা হচ্ছে ত্রিদশা বিন্দু। তেমনি কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রেও দেখানো আছে ছবিতে, বইয়ে তোমরা দেখে নিতে পারো। তাহলে এই হচ্ছে অবস্থার পরিবর্তন অধ্যায়, মোটামুটি কমপ্লিট হলো। এখান থেকে অঙ্ক একটাই আসতে পারে, যেগুলো আমরা সাধারণত লিন তাপের অঙ্কগুলো, আর তাছাড়া সাধারণত আসে না। তো আজকে এ পর্যন্ত থাক, পরের দিন নতুন অধ্যায় আমি শুরু করব তোমাদের। পরের দিন থেকে আবার অন্য একটা চ্যাপ্টার শুরু হবে।